প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। চলুন আলোচনার শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ফয়জুল হক, রাজনীতির বিশ্লেষক। আরেকজন হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, বিডিআর বিদ্রোহ বাংলাদেশের একটি অত্যন্ত বড় ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর একটি হুমকি হিসাবে দেখা দিয়েছিল এবং এই ঘটনা যারা প্রতিবাদ করেছিলেন তাদেরকে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়েছিল এবং এ নিয়ে অনেক ঘটনা ঘটেছে। এর পেছনে কারা জড়িত নয়, এই প্রসঙ্গে সমালোচনা চলছে এবং এই ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সেই তদন্ত কমিটি গঠনের পর তারা রিপোর্টও দিয়েছিলেন, কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার এই তদন্ত কমিটির রিপোর্টকে পাত্তা দেয়নি, প্রত্যাখ্যান করেছে এবং যারা এই তদন্ত কমিটির সঙ্গে জড়িত ছিল এদেরকেও সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর 5ই আগস্টের নতুন ঘটনা ঘটল, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করল এবং এই তদন্ত কমিটির প্রধান যিনি ছিলেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত। কদিন আগে উনিই বলেছিলেন যে বিডিআর বিদ্রোহের আর কোনো তদন্ত হবে না, তদন্তের জন্য বা পুনঃতদন্তের জন্য আর কোনো কমিটি গঠন করা হবে না। তার এই ঘোষণার পরপরই কিন্তু নানান মহল থেকে সমালোচনা হতে থাকে এবং এই সমালোচনার মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়। সম্ভবত সে কারণেই তিনি মঙ্গলবার আবার ঘোষণা দিয়েছেন যে বিডিআর বিদ্রোহের পুনঃতদন্তে 5 কার্য দিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। এর মানে আবার আমরা জানতে পাচ্ছি যে বিডিআর বিদ্রোহের পুনঃতদন্ত হবে। গোটা বিষয়টি কিভাবে দেখছেন ডক্টর ফয়জুল হক? বাংলাদেশের মানুষের সাথে আজকের যেভাবে গত স্বৈরাচার সরকার প্রতারণা করেছে তার মধ্যে অন্যতম একটা কিন্তু ছিল বিডিআর হত্যাকাণ্ড। আমরা অনেকেই এটাকে বিদ্রোহ বলে থাকি, বিডিআর বিদ্রোহ হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা বিডিআর বিদ্রোহ নয়, এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড করেছে। কারণ তৎকালীন সময়ের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে চিরদিনের জন্য নস্যাৎ করার একটি পরিকল্পনার অংশ হিসেবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের তত্ত্বাবধানেই এই হত্যাকাণ্ডটি হয়েছে বলে আমি মনে করি। স্বভাবতই বাংলাদেশের দেশপ্রেমিক যারা জওয়ান ছিলেন, যারা দেশের জন্য লড়াকু সৈনিক ছিলেন, তাদেরকে একদিকে 57 জন সেনা অফিসারকে হত্যার মধ্য দিয়ে সেখানে হত্যা করা হয়েছে, অন্যদিকে আবার এই একই হত্যাকাণ্ডের পরে দেশপ্রেমিক জওয়ানদেরকে বিভিন্নভাবে হয়রানি করার উদ্দেশ্যে এটাকে বিডিআর বিদ্রোহ নাম দিয়ে চাপিয়ে দিয়ে তাদেরকে কিন্তু আজকের বিভিন্নভাবে জেলের মধ্যে পস্তানো হচ্ছে, তাদেরকে মামলা হামলা দিয়ে তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে, যার ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে আওয়ামী বিরোধী কিংবা পরিবার যে কোনোভাবে বিভিন্ন মতাদর্শের, তাদেরকে এভাবে করে হেনাস্তার একটি পায়তারা তারা এই বিডিআর বিদ্রোহের মধ্যে করেছে। সে কারণে আমি মনে করি এটা বিডিআর বিদ্রোহ না, এটা একটা হত্যাযজ্ঞ। তো স্বভাবতই বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের পরে 5ই আগস্টের দেশের যে স্বাধীনতা, আপনি বললেন দ্বিতীয়বারের স্বাধীনতা, এই দ্বিতীয়বারের স্বাধীনতার প্রত্যাশাটা এটাই ছিল যে বাংলাদেশে যতগুলো 16 বছরের অনৈতিক বিচার কার্য হয়েছে, অন্যায়ভাবে জুলুম অত্যাচার হয়েছে, খুন হয়েছে কিংবা প্ল্যানিং কিলিং হয়েছে, এই জাতীয় জায়গাগুলোতে নতুন করে তদন্ত করতে হবে এবং নতুন করে বিচার করতে হবে এবং যারা যারা এই জাতীয় কার্যক্রমগুলো মিথ্যাভাবে বানোয়াটভাবে করেছে তাদেরকে নতুন করে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে হবে। তা আমরা দেখলাম যে সরকারের অনেকগুলো ভালো কাজের মধ্যে কিছু কিছু কাজের কারণে তারা সমালোচনার জায়গায় চলে যাচ্ছিলেন। যেমন বিডিআর বিদ্রোহটা কিন্তু এই সরকার পক্ষেই সম্ভব তারা এটাকে যে কোনো মূল্যে এই বিচারটা নতুন করে সাজাতে, কিন্তু সেইটা যখন তারা একটু লেন্দি করছেন, হয়তো তাদের কোনো ভিন্ন পরিকল্পনা আছে অথবা সময় নিচ্ছেন, কি করছেন সেটা নিয়েই জনমনের প্রশ্ন ছিল। সেই জনমনের প্রশ্নের জায়গা থেকেই বিতর্কিত একটি অবস্থান তৈরি হওয়ার কারণে, যেটা আপনি বললেন যে গত মঙ্গলবারে তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে 5 দিনের মধ্যে নতুন করে আরেকটি তদন্ত কমিশন গঠন করা হবে। এখন এই 5 দিনের মধ্যে যে নতুন কমিটি গঠন করা হবে, জনগণের প্রত্যাশা হচ্ছে এই 5 দিনের মধ্যে তাদেরকেই আনা হোক যারা আমার দেশের এই ধরনের বিডিআর হত্যাকাণ্ডের সাথে পরিকল্পনার সাথে সংযুক্ত ছিল না, সেই রকম মানুষ যারা কোনো অবস্থায় ন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না, সৎভাবে মাথা উঁচু করে একটা সুন্দর ন্যায় কার্য পরিচালনা করবে, সেটাই তারা চাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন এই হত্যাকাণ্ডটি শুধুমাত্র বাংলাদেশের যে শেখ হাসিনা রেজিম ইনভলভ তা নয়,
বরং পার্শ্ববর্তী একটি রাষ্ট্র তাদের সুপরিকল্পনার অংশ হিসেবে আমার দেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য, আমার দেশের বাহিনীগুলোর মধ্যে দ্বন্দ্ব সংঘাত তৈরি করার জন্য তারা করেছে। অতএব আমরা এমন কিছু লোক চাই যেই লোকগুলো এই তদন্ত কমিটির মধ্যে আসবে, তারা কারো দালাল হবে না, কারো এজেন্ট হবে না, কোনো দেশের পাইরেসি করবে না, কিংবা তাদের কোনো গোয়েন্দাগিরি করে এই জায়গাটাকে আবার নষ্ট করতে চাবে না। যদি সেটা হয় তাহলে কিন্তু বাংলার জনগণ ওই 5ই আগস্টের বিপ্লব যে কারণে সাধিত করেছে সেই বিপ্লবের দিকেই আবার ধাবিত হয়ে নতুনভাবে কিন্তু বাংলাদেশ নিয়ে তারা স্বপ্ন বুনবে। কারণ আমার দেশের বহু মানুষের রক্ত ইতিমধ্যে ঝরে গিয়েছে। আপনি যদি দেখেন বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে কত মানুষের জীবন শেষ হয়েছে, আপনি কি কাউন্ট করতে পারবেন? আমার কাছে তো মনে হয় 57 জন সেনা অফিসার শুধু পিকচারে আপনি দেখছেন, কিন্তু এর হিডেনে তার পরিবারের কতগুলো সদস্য আছে। শুধু কি তারা, তাদের পরিবারের এক একটা পরিবারে যদি 10 জন করে সদস্য থাকে তাহলে আপনার কয়শো মানুষ এখানে জড়িত, তাদের এই পরিবার থেকে তারা তাদেরকে সহযোগিতা পাচ্ছে না, তাদের ভালোবাসা পাচ্ছে না। অন্যদিকে দেখেন যেই সকল জওয়ানদেরকে মিথ্যা মামলায় তাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছে, কত বছর হয়ে গেল, তারা আজকের এখন পর্যন্ত সেখান থেকে কিন্তু মুক্তি পায়নি। এবং এই যে পরিকল্পনাটা, আমার মনে হচ্ছে এটা পার্শ্ববর্তী দেশের একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে তারা করেছিল। কেন করেছে? হাসিনা রেজিমকে টিকিয়ে রাখার জন্যই দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে হত্যা করা একটা তাদের টার্গেট ছিল, এবং সে হত্যায় তারা সফল হয়েছে। এবং সফল হয়েছে বিদায়ী 16 বছর পর্যন্ত আমরা এই বাংলাদেশে অবৈধ একটি শাসন ব্যবস্থা দেখেছি, এবং সেটা করেছে। আজকের এই সরকারকে আমি অনুরোধ করব, আপনারা হয়তো একটু দেরিই করে ফেলেছেন, কারণ এই তদন্তটার কমিটি আপনি এখন করতে গিয়ে এই যে মাঝখানের বিতর্কটার জন্ম দিলেন, এখন জনগণের কিন্তু একটু হলেও আস্থার জায়গাটা এখানে নড়বড়ে হয়ে গিয়েছে। তো আস্থা ফিরিয়ে আনতে কি করতে হবে? আস্থা ফিরিয়ে আনতে হলে এমন একটি কমিশন গঠন করতে হবে উইদিন 5 ডেজ, যে এই কমিশনের উপরে বাংলার জনগণ আস্থা রাখতে পারে, এবং বিচার কার্য করতে হবে এমনভাবে সেখানে কোনো ধরনের একপেশে মনোভাব আমরা দেখাতে পারবো না। এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা, এবং আমিও ব্যক্তিগতভাবে সেটাই মনে করি। প্রফেসর নজরুল, ডক্টর ফয়জুল হক বলছিলেন যে 57 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আপনি জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো এই ধরনের ঘটনা ঘটেনি যে এতজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, এবং এদের মধ্যে অনেকে ছিলেন অত্যন্ত ব্রিলিয়ান্ট সেনা কর্মকর্তা, এবং এদের নিহতের যারা প্রতিবাদ জানিয়েছিলেন আর্মি থেকে, তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। এবং এর মাধ্যমে কিন্তু দুটো কাজ করেছে আমাদের পাশের দেশ ভারত। একটি হলো যে শুধু বিডিআরকে শেষ করে দেয়নি, একই সঙ্গে বাংলাদেশ আর্মিকেও শেষ করে দেওয়ার যে পরিকল্পনা করেছিল, এবং আমার মনে হয় তারা অনেকটা সফলতাও লাভ করেছে। আপনি গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন? বিডিআর হত্যাকাণ্ড এটাই, এবং আমরা বলি এটা বিডিআর ম্যাসাকার অথবা বিডিআর কিলিং। তো এই ম্যাসাকার বা কিলিংয়ের আমি বলবো দুটি দিক আছে। এটা শুধু 57 জন যে সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে তাই নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর একটি চরম আঘাত ছিল। বাংলাদেশ রাষ্ট্রটিকে দুর্বল করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এটাই আমরা মনে করি। এবং জাতির যে মানুষ আছে যারা, আমরা সকলে এটাই মনে করে। এবং এই বিডিআর হত্যাকাণ্ড করার পরে আপনি খুব কারেক্টলি বলেছেন যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যে পরিবারগুলি, এবং যারা আল্লাহ রহমতে বেঁচে গিয়েছে, তারাও আবার ভিকটিম হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। এরপরে যারা বিডিআর সৈনিকরা ছিলেন, সেই সৈনিকদের অনেকেই এখনও জেলে আছেন, কোনো রকমের অপরাধ তার সাথে না জড়িয়েও। এবং যে তদন্তটা হয়েছে, আমরা খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে একটা ফেসিবাদী যে সরকার ছিল, সেই সরকারের আঙুল হেলনিতে এই তদন্ত হয়েছে। এবং জাতি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে, ছাত্র জনতা, জাতির সকল পেশার মানুষ, যে এই তদন্ত সঠিকভাবে হয়নি। এবং এই কারণে ইট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস যে এই যে রেভলিউশনটি, যে বিপ্লবটি হলো। তাহলে এখন 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 কি করতে হবে? এখন যে সরকার আসছে, খুব স্বাভাবিকভাবেই নতুন করে তদন্ত করতে হবে যে আসলে কি ঘটেছিল, যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, যারা সহযোগিতা করছে, এবং ধরা হয়, মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে সরকার স্বয়ং সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের মদদে। এমনকি সরাসরি তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে তারপরে তারা পালিয়ে গিয়েছিল, লাইট বন্ধ করে বা কারেন্ট অফ করে তারপরে তাদেরকে পালানোর সুযোগ দেওয়া হয়েছিল। তো কাজেই এগুলি তো একটা যে
সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা দরকার। এবং এখন এই সরকারের উপরে এটা একটা দায়িত্ব পড়েছে যে তারা জনগণকে, এই জাতিকে জানাবে যে কি ঘটেছিল, কারা ঘটিয়েছিল এবং কিভাবে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল। বাংলাদেশের, আপনি ঠিক কারেক্টলি বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না, এমনকি 1971 সালের যে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে, এই মুক্তিযুদ্ধের সময়ও এরকমের সামরিক কর্মকর্তাদেরকে হত্যা করা হয়নি, হত্যা করতে পারেনি। কিন্তু 57 জন সামরিক কর্মকর্তাকে এইভাবে দিনে দুপুরে, এবং এটা স্বাধীন বাংলাদেশ, সেই কর্মকর্তাদের যারা সহকর্মী ছিল তাদের কাছে এই কর্মকর্তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন, এপিল করেছেন যে আমাদেরকে সেভ করুন, আমাদেরকে বাঁচান, আমরা উই আর আন্ডার অ্যাটাক। অথচ এরপরও তাদেরকে ঢুকতে দেওয়া হলো না। একটা মিলিটারি একটা, এখানে যদি আমি ধরে নেই যে একটা ইটস এ মিউটিনি, একটা মিলিটারি একটা ব্যাপার এখানে ঘটছে, তাহলে এর সলিউশনটা কি হবে? মিলিটারি যদি এরকমের কিছু ঘটে তাহলে তো সবাই এক বাক্যে বলছে যে এটা মিলিটারিলি এটার একটা ফয়সালা হবে। আপনি নিশ্চয়ই জানেন যে সরকারের কাছে কিন্তু আর্মি অ্যাকশনে যাওয়ার অনুমতি চেয়েছিল, সেটা কিন্তু দেওয়া হয়নি। দেওয়া হয়নি, তাহলে কেন দেওয়া হলো না? আজকে তো সেই কোশ্চেন করতে হবে যে তাহলে কি প্রধানমন্ত্রী যে দিল না, প্রধানমন্ত্রীর হাত এখানে ছিল, তৎকালীন প্রধানমন্ত্রীর, সেটা তো বেরিয়ে আসা উচিত। আজকে যদি আপনি এই অবস্থায় যদি বলেন যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত করা যাবে না, তো সেটা তো এই বিপ্লবের সাথে, গণ অভ্যুত্থানের সাথে এবং বাংলাদেশের যে 18 কোটি মানুষ তাদের সাথে বিশ্বাসঘাতকতা হবে। তো কাজী আমিও জোর দাবি জানাই যে একটি শক্তিশালী তদন্ত কমিটি করা, এবং যেই তদন্ত কমিটি হবে তাতে যাতে এমন কোনো লোক অন্তর্ভুক্ত না হয় যাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এবং তাদের যাতে কোনো রকমের অংশগ্রহণ ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি না থাকে এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে। এই রকমের লোকদেরকে নিয়ে একটা তদন্ত করতে হবে, এবং সত্যি সত্যি আমরা জানতে চাই যে কারা আসলে দোষী, এই অফিসারদেরকে কারা হত্যা করলো। আপনি বলেছেন যে আমাদের এখন বর্তমান যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি তখন একটি তদন্ত করেছিলেন, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাই বরং ভালো জানেন যে এটা আসলে কিরকম তদন্ত হয়েছিল। তিনি কি স্বাধীনভাবে তদন্ত করতে পেরেছিলেন, নাকি কোনো পক্ষ, কোনো কোয়ার্টার থেকে তাকে ইন্টারভিন করা হয়েছিল? এবং ওই তদন্তেও এমনকি কিছু কিছু সামরিক কর্মকর্তাদের পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় তাদের বক্তব্য আমরা দেখেছি, এবং তারা বলেছেন তাদের চাকরি গেছে পরবর্তীতে ওই দ্বিমত পোষণ করার কারণে, যে তারা বলেছেন যে এখানে সঠিকভাবে তদন্ত হয় নাই। ওই কর্মকর্তারা যাদের চাকরি গেল তারা বরং সঠিক তদন্ত করতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে সেই সঠিক তদন্ত করতে দেওয়া হয় নাই, এমনকি তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এখন ওই কর্মকর্তাদেরও ডেকে আনা উচিত, যে যারা তখন এইভাবে সঠিক তদন্ত করতে চেয়েছিলেন কিন্তু তারা বাধাগ্রস্ত হয়েছেন। এই রকমের লোকদেরকে নিয়ে এসে তারপরে একটি তদন্ত করা উচিত, এবং জাতিকে উন্মোচন করা উচিত, জাতির সামনে প্রকাশ করা উচিত যে আসলে বিডিআর হত্যাকাণ্ডটি কিভাবে হয়েছিল। এবং এতে করে আমার মনে হয় যে অ্যাটলিস্ট এই সেনা অফিসারদেরকে তো আমরা পাবো না, অন্তত তাদের পরিবার একটি সান্ত্বনা পাবে যে না, তাদের যে পরিবারের সদস্যরা ছিল তাদের হত্যাকাণ্ডের বিচার হয়েছে। আমরা জাতি হিসেবে একটা সান্ত্বনা পাবো যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর ফয়জুল হক, আপনি নিশ্চয়ই দেখেছেন যে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবসের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়েছেন, এবং সেই বার্তাটি ছিল যে 71 সালের 16 ডিসেম্বর যে বিজয়, এটা ভারতের বিজয়, ভারত পাকিস্তান যুদ্ধ, এবং সেখানে কিন্তু বাংলাদেশের প্রসঙ্গ একদম আসেনি। এবং আপনি লক্ষ্য করেছেন যে তারা এই বাংলাদেশের আসলে এই 5ই অগাস্টের বিষয়টি মেনে নিতে পারেইনি। 71-এ যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ আমাদের এবং গৌরবময় একটি অধ্যায় এই জাতির জন্য, সেটাকেও তারা খাটো করার চেষ্টা করছে, এমনকি ছেঁটে ফেলার চেষ্টা করছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই ভদ্রলোক 16ই ডিসেম্বরের যে কাণ্ডটি তিনি ঘটিয়েছেন, আমাদের বিজয় দিবসের দিন আমার বাংলাদেশের মানুষদেরকে তিনি আহত করেছেন। সারা বাংলাদেশের মানুষ যখন বিজয় দিবস পালন করছে বিজয়ী উল্লাস নিয়ে, এবং এই বিজয়টা ছিল আমাদের সাম্য, মানবিক মর্যাদা রক্ষার যে একটা বিজয়, আমরা ভোটাধিকার ফিরে পাওয়ার বিজয়, গণতন্ত্রের বিজয়, একটা দেশ থেকে আমরা আরেকটা দেশ ভিন্ন হয়ে গিয়েছি, সেই বিজয়টাকে সম্পূর্ণ অস্বীকার করে, এমনকি তার পোস্টে আপনি যেটা উল্লেখ করলেন বাংলাদেশ শব্দটাই নেই। তার মানে 1971 সালের এই 16ই ডিসেম্বরের বিজয় দিবস বাংলাদেশকে কেন্দ্র করে
পাকিস্তানিদের হাত থেকে আমরা বিজয় অর্জন করেছি 9 মাসের টানা যুদ্ধ করে। 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঘোষণার পরবর্তীতে বাংলাদেশে যুদ্ধ সংগঠিত হয়েছে। এই যুদ্ধে আমরা যুদ্ধ করেছি। হ্যাঁ, আমাদের পৃথিবীর যতগুলো রাষ্ট্রই যুদ্ধ লাগুক না কেন, কোনো না কোনো বন্ধু রাষ্ট্র থাকে তাদেরকে সহযোগিতা করার জন্য। ভারত তাদের জায়গা থেকে যুদ্ধকালীন সময় তাদের ভিন্ন ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্ট সহ আমাদেরকে যখন সহযোগিতা করতে এসেছে সেটাকে আমরা নেগেটিভলি নেইনি, কারণ আমরা মনে করেছি আমাদের যুদ্ধে জয়ী হতে হবে। কিন্তু এর মানে এই নয় যে আমার যুদ্ধটাকে আপনার দেশের যুদ্ধ বলে চালিয়ে দিয়ে আপনি সেটাকে আপনার জায়গায় ক্যানভাস করবেন, মানুষকে জানিয়ে দিবেন এবং সেখানে আপনি এটাকে অস্বীকার করবেন একটা দেশের নাম। এটা একটা সম্পূর্ণ সার্বভৌমত্বের সাথে তিনি গাদ্দারি করেছেন এবং এটা পরিকল্পিত উপায় করেছেন। দেখেন, বাংলাদেশ থেকে খুন করার পরে শেখ হাসিনা যার থাকার কথা শ্রীঘরে কিংবা যার থাকার কথা এখন বিচারের কাঠগড়ায়, তাকে বাংলাদেশ থেকে যাওয়ার পরে কে আশ্রয় দিয়েছে? সবার আগে দিয়েছে ওই খুনির সাথে খুনির সম্পর্ক। তারা তাকে আশ্রয় দিয়ে আজকের সেই দেশে আমার এই বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করছে অন্যায়ভাবে এই দেশের স্বাধীনতাটাকে বিনষ্ট করার জন্য। এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে আমি মনে করি মোদির এই পোস্ট শুধুমাত্র মোদিই দেয়নি, তাকে আওয়ামী লীগের এই যে নেত্রী শেখ হাসিনা পতিত স্বৈরাচার, তিনিই হয়তো উচকে দিয়ে বলেছেন যে কোনো মূল্যে আমি যেহেতু বাংলাদেশে আর নাই, অতএব এই বাংলাদেশ নামক ভূখণ্ড স্বীকার করার তোমার প্রয়োজনীয়তা নাই, তুমি এখান থেকে তাদেরকে এমনভাবে মিসগাইড করো যাতে করে বাংলাদেশ নামক মানচিত্রটাই সেখানে না থাকে। দেখেন, আমি মনে করি এটার জন্য আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। বাংলাদেশের এই সরকারের উচিত অনতিবিলম্বে তার বিরুদ্ধে করা স্টেটমেন্ট শুধুমাত্র নয়, কারণ এটা রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে তিনি কথা বলেছেন। যদি আপনি দেখেন কোনো জায়গায় মানচিত্রেও সমস্যা হয়, কখনো কখনো আপনি নিশ্চয়ই বিদেশিদের ক্ষেত্রে দেখেছেন যে কেউ কারো মানচিত্র নিয়ে টানাটানি করছে, লেখালেখি করছে, তখনও কিন্তু প্রতিবাদের ভাষা হয়। আর আমার এখন মানচিত্র না, বরং রাষ্ট্রের স্বাধীনতাকে তিনি অস্বীকার করছেন। বিগত দিনে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু ভারতের সমর্থনটাকে ওইভাবে অ্যাকনলেজ করতে পছন্দ করেন না। কেন করেন না? তারা জানেন যে এই বাংলাদেশটাকে মূলত পাকিস্তান থেকে যখন আমরা ভিন্ন হয়েছি সেই সময়টাকে ভারতের একটা বড় ধরনের ইন্টারেস্ট কাজ করেছে। তারা তখন চেয়েছে যে কোনো মূল্যে আমার দেশের সাথে তাদের বিভাজন, কিন্তু আমরা চেয়েছি আমাদের স্বার্থে। যেমন এই 5ই আগস্ট, আজকের যে জুলাই বিপ্লব সম্পন্ন হলো, আমাদের এই জুলাই বিপ্লবে আমাদের ছাত্ররাই রক্ত দিয়েছে, আমাদের দেশবাসী রক্ত দিয়েছে, কিন্তু আমাদেরকে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন শক্তি সহযোগিতা করেছে, তারা আমাদেরকে সমর্থন দিয়েছে। কিন্তু এর মানে এই নয় কালকেই যদি কোনো একটা দেশ, ইউরোপ, আমেরিকা কেউ যদি দাবি করে বসে যে বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লবটা আমরা করে দিয়েছি, সেটা যেমন হাস্যকর হবে তেমনিভাবে মোদির এই পোস্ট চরমভাবে হাস্যকর। এবং আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার বিজয় দিনে এইটা করার মধ্য দিয়ে বাংলাদেশের কোটি কোটি জনতার হৃদয়ে তিনি রক্তক্ষরণ করেছেন এবং তার জন্য বাংলাদেশের জনগণের যেমন প্রতিবাদী হতে হবে, জনগণকে ইউনাইটেড হতে হবে, সরকারকে প্রতিবাদ জানাতে হবে এবং আমাদের ওই দেশের প্রতি প্রীতি বন্ধ করে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নেব, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। প্রফেসর নজরুল, গত 15 বছরে কিন্তু এই টাইপেরই বিবৃতি ভারত থেকে দেওয়া হতো, কিন্তু কখনোই এর প্রতিবাদ করা হয়নি। এই প্রথম কিন্তু তীব্র ভাষায় প্রতিবাদ করেছে সরকার থেকেই। আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল এই বিষয়ে স্পষ্ট বলেছেন এবং আরেকজন উপদেষ্টা ডক্টর শাখাওয়াত হোসেন উনি নিজেও বলেছেন যে আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম এবং আমরাই আমাদের এই যুদ্ধটি শেষ করেছি। এবং তিনি আরও মন্তব্য করেছেন, বিশ্বে যা কিছু ঘটেছে তার মধ্যে মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি ঘটনা। আসলে একটা বিষয় কিন্তু এখনও স্পষ্ট নয়। আমরা সবসময় বলে থাকি যে ভারতের সহযোগিতায় আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছি, কিন্তু বিষয়টি সেরকম নয়।
একটা নতুন একটা নেগেটিভ তৈরি হওয়া উচিত, যেটা সত্য। সেটি হলো যে ভারত তার প্রয়োজনে আমাদের সহযোগিতা করেছে, আমরা আমাদের প্রয়োজনে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়েছি। আসলে দুজনের প্রয়োজনটা এক জায়গায় মিলেছে, এই হলো বিষয়টা। কিন্তু আমাদেরকে উদ্ধার করার জন্য ভারত এসছে, বিষয়টি আসলে তা নয়। সে তার প্রয়োজনে কিন্তু আমাদের সহযোগিতা করেছে। আপনি জানেন যে নেহেরু ডক্টরিনে কি বলা হয়েছিল, যে গোটাটাই ইন্ডিয়া হয়ে যাবে এবং পাকিস্তান থাকবে না। এবং আপনি জানেন যখন এই ঘটনা ঘটে, শুরু হয় মুক্তিযুদ্ধ, তখন ভারতের কিন্তু বলা হয়েছিল যে 100 বছরের মধ্যে সবচেয়ে বেশি সুযোগ এসছে, আমরা এটাকে ব্যবহার করতেই হবে। আসলে আমাদের প্রতি ভালোবাসা রেখে তারা এই কাজটি কিন্তু করেনি, করেছে তাদের নিজেদের স্বার্থে। এই বিষয়টি নতুন করে ব্যাখ্যা আসা উচিত বলে কি আপনি মনে করেন, বা আসছে না কেন? 1972 সালের 16ই ডিসেম্বরের পরে, অর্থাৎ বিজয়ের পরে, ভারত কিন্তু সবসময় এই দাবি করে আসছে যে এই যুদ্ধটা তাদের মধ্যে আর পাকিস্তানের মধ্যে, এবং এই কারণে এই বিজয় দিবসটাকেই তারা উদযাপন করে আসছে। কম বেশি মাত্রা ভেদে পার্থক্য হতে পারে, কিন্তু বাস্তবে তারা সেটাই করেছে। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সহযোগিতা করেছে, অথবা এটা যদি এটা নিয়ে একাডেমিক বেশ ডিসকাশন আছে যে ভারত কেন সাহায্য করলো, এটা কি ফ্রম এ নর্মেটিভ পয়েন্ট অফ ভিউতে করেছে নাকি ইনস্ট্রুমেন্টাল এটা ছিল, যে স্বার্থের ব্যাপার ছিল, এ নিয়ে স্কলাররা কাজ করেছেন। যেমন আমি যদি বলি, সোনিয়া কর্দেরা নামে একজন স্কলার আছেন, তারপরে অঙ্কার মারোয়া, আমাদের দেশেই একজন আছেন জগলুল হায়দার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সময় প্রফেসর ছিলেন পলিটিক্যাল সায়েন্সের, ওনার এ বিষয়ে গবেষণা আছে। তারপরে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি বেসড একজন স্কলার আছে বিনা ডি কস্টা, বাংলাদেশি অরিজিন, উনি অস্ট্রেলিয়ান, উনি এ নিয়ে কাজ করছেন। আমেরিকান একজন প্রখ্যাত স্কলার আছে, ওনার নাম হচ্ছেন ওয়েন উইলকক্স, তার এ নিয়ে কাজ আছে। ইভেন হেনরি কিসিঞ্জার, তারও এ নিয়ে বক্তব্য আছে। তিনি তার আত্মজীবনীমূলক গ্রন্থ হোয়াইট হাউস ইয়ার্স এর মধ্যে উনি একটা চমৎকার একটা স্টেটমেন্ট করেছেন, এটা বলা দরকার। মূল কথা হলো যে ভারত কখন সাহায্য করেছে, এবং আমাদের বিশেষ করে তালুকদার মনিরুজ্জামান রাষ্ট্রবিজ্ঞানী, তিনিও এ নিয়ে বেশ আলাপ করেছেন, তার আলোচনা আছে, তার যে বিখ্যাত বই বাংলাদেশ রেভলিউশন অ্যান্ড ইটস আফটারম্যাথ, এবং সেখানে দেখানো হয়েছে এই গবেষণাগুলিতে যে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে বেসিক্যালি 1971 সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এবং তালুকদার মনিরুজ্জামান আর্গু করেছেন, তিনি তার গেরিলা বাহিনী এবং গেরিলা যে তত্ত্ব, একাডেমিক থিওরি, সেটা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে ভারত 1971 সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে অংশগ্রহণ করেছে, অলরেডি যখন বাংলাদেশের মুক্তি বাহিনী একেবারেই বিজয়ের দ্বার প্রান্তে। এর অর্থ হচ্ছে যদি ভারত অংশগ্রহণ নাও করত, তাহলে বাংলাদেশের মুক্তি বাহিনী বিজয় লাভ করত। এবং তিনি দেখিয়েছেন আর একটা দিক, সেটা হচ্ছে ভারত যদি সাহায্য করত নাও করত, তাহলেও বাংলাদেশ স্বাধীন হতো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা বোঝার জন্য। ভারত সবসময়, এবং বিশেষ করে গত 15 বছরে, এইটা বলে আসছে যে আমরা তোমাদেরকে সাহায্য করেছি। এর অর্থ হচ্ছে এই যে আমরা যাই কিছু করি, আধিপত্যবাদী নীতি নেই না কেন, তোমাদেরকে যেহেতু সাহায্য করেছি, সব সময় তোমরা কোনো কন্টেস্টেশন ছাড়া, কোনো ভিন্নমত ছাড়া আমাদেরকে মেনে নিবা। অর্থাৎ একটা অনুগত আমাদের, অথবা একটা স্লেভ একটা মাইন্ডসেট আমাদের মধ্যে তৈরি করছে, আমাদের সাইকোলজিক্যালি এইটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আমরা ভারতের সহযোগিতায় মুক্তিযুদ্ধ বিজয় লাভ করছি। ভারত যদি এখানে সাহায্য না করতো, তাহলে আমরা বিজয় লাভ করতে পারতাম না। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের প্রধান চরিত্র মুক্তিবাহিনী হওয়ার পরিবর্তে এখন ভারত হয়ে গেছে। আমাদের বারবার এইটা রিমাইন্ডার দিচ্ছে আমাদের মধ্যে, আমাদের জাতীয় ইতিহাস, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের যে ন্যাশনাল সাইকি, এই সাইকির মধ্যে এটা তৈরি করছে। এটা হলো আধিপত্যবাদী নীতি বজায় রাখার জন্য। এখন দেখেন হেনরি কিসিঞ্জার কি বলছেন। হেনরি কিসিঞ্জার খুব স্পষ্টভাবে বলছেন, উনি দেখেন, আমি কোট করছি, হেনরি কিসিঞ্জার বলছেন, an independent Bengali state was certain to emerge even without Indian intervention. The only question was how the change would come about. উনি বলছেন একটি স্বাধীন সার্বভৌম বাঙালি রাষ্ট্র অবশ্যই প্রতিষ্ঠিত হতো, এমনকি ভারতীয় সাহায্য ছাড়াই। দ্য অনলি কোশ্চেন, একমাত্র প্রশ্ন ছিল এই পরিবর্তনটা কিভাবে আসবে। এবং এখানে হেনরি কিসিঞ্জার হাউ শব্দটিকে ইটালিক করেছেন। ইটালিক করার অর্থ হচ্ছে যে এই যে কিভাবে, এইটার উপরেই উনি গুরুত্ব দিয়েছেন যে এই পরিবর্তনটা কিভাবে হবে। তার মানে হচ্ছে হি ওয়াজ সার্টেন। হেনরি কিসিঞ্জার তখন
প্রধান নিরাপত্তা উপদেষ্টা, পরবর্তীকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী। নিক্সন ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। তার মানে তিনি বলছেন যে অবশ্যই এটা হয়ে যেত। তো কাজেই ইন্ডিয়ার সহযোগিতা ছাড়া, এবং জগলুল হায়দার স্যারও কিন্তু এই আর্গু করছেন, আমরা স্বাধীন হতাম। আরেকটা দিক আপনি যেটা বললেন, এটা একটু আমি বলি, সেটা হচ্ছে যে ইন্ডিয়া সাহায্য করছে তার স্বার্থের জন্যই, এবং এটা ক্লিয়ারলি ইন্ডিয়ান স্কলাররাই বলেছেন। যেমন আমি যদি কোট করি, 1971 সালের 31শে মার্চ দিল্লিতে একটি থিঙ্ক ট্যাঙ্ক তারা এই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেটা নিয়ে তারা একটা আলোচনা করে, ওয়ার্কশপ করে, এবং সেখানে একটা ওই থিঙ্ক ট্যাঙ্কের যিনি পরিচালক ছিলেন ওনার নাম হচ্ছে কে সুব্রামণিয়াম। কে সুব্রামণিয়াম তিনি ওইখানে খোলাখুলিভাবে, কে সুব্রামণিয়াম হচ্ছে একজন সামরিক বিশেষজ্ঞ, মিলিটারি স্ট্র্যাটেজিস্ট, তিনি ক্লিয়ারলি ওখানে বলেছেন যে আমাদের মাঝে ইন্ডিয়াকে এটা উপলব্ধি করতে হবে যে পাকিস্তানকে ভাঙতে হবে। আমাদের মাঝে একটা সুযোগ তৈরি হয়েছে, শতাব্দীর সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে ভারতের 1 নম্বর শত্রু পাকিস্তানকে ভাঙতে হবে। তার মানে কি, অর্থাৎ উনি বোঝাচ্ছেন যে এটা ভারতের স্বার্থেই পাকিস্তানকে ভাঙতে হবে, এবং এটা 1 এপ্রিল 1971 হিন্দুস্তান টাইমস এই রিপোর্ট করেছে। কাজে হিন্দুস্তান টাইমস তো বাংলাদেশের পত্রিকা না, পাকিস্তানের পত্রিকা না, অন্য কোনো থার্ড কান্ট্রির পত্রিকা না। এখন যে কেউ এই পত্রিকা যদি ঘাটাঘাটি করে তাহলে দেখতে পাবে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের যে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ ভারত তার স্বার্থে করেছে, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতের সাহায্য ছাড়াই বাংলাদেশ স্বাধীন হতে পারত। এখন কথা হচ্ছে তাহলে যে ভারত সাহায্য করছে এটা কি অন্যায় করেছে? তো স্বার্থের জন্য তো করবি, কিন্তু কথা হচ্ছে এটা আমরা অ্যাকনলেজ করি অ্যান্ড উই আর গ্রেটফুল যে ভারত ওই সময় আমাদের সাহায্য দরকার ছিল, ভারত আমাদের সাহায্য করেছে, আমরা সাহায্য নিয়েছি। কিন্তু কথা হচ্ছে এই সাহায্যের নামে কি তাহলে আমাদেরকে এখন আধিপত্য করবে নাকি? আমরা যা খুশি করবে তা মেনে নিব? আমরা তো দেখেছি যে আপনি তো বলছেন যে কেউ এটার ওই রকমের প্রতিবাদ করেনি, যে এরকমের যে ভারত সবসময় তারা এটা দেখিয়েছে যে এই যুদ্ধটা হচ্ছে ভারত আর পাকিস্তানের মধ্যে, এবং ভারত এখানে বিজয় লাভ করেছে। এখানে আমার মনে হয়, এবং অনেকের মধ্যে এই আলোচনা আছে, যে আসলে 1962 সালে মেজর একটা যুদ্ধে ভারত চীনের সাথে জড়িয়েছিল, সেখানে ভারত সুবিধা করতে পারেনি। 1965 সালে পাকিস্তানের সাথে যুদ্ধে ভারত জড়িয়েছিল, সেখানেও ধরা হয় যে ভারত পরাজয় বরণ করেছে। তো এখন ভারতের মধ্যে এখন একটা তৈরি হয়েছে তাদের একটা আর্টস, যে এইভাবে তার যে সামরিক ইতিহাস সেখানে শুধু পরাজয়ের ইতিহাস, সেখানে তো এখন বিজয়ের কিছু ইতিহাস দরকার। তো কাজেই এখন 1971 সালে সাহায্য করে তারপরে যে বিজয়টা অর্জন করছে বাঙালিরা, সেইখানে এখন তারা ভাগ নিতে চাচ্ছে, এবং এটার মাধ্যমে তাদের যে জাতীয় একটা সাইকি সেটা তৈরি করতে চাচ্ছে যে আমরাও বিজয় লাভ করতে পারি। তো এই কারণে আমার মনে হয় তারা এটা করছে। এবং এর বাইরে আর একটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনি দেখবেন আমাদেরকে কেন এটা নিয়ে এত গুরুত্বপূর্ণ, কেন আমরা কথা বলছি যে ভারত এইভাবে বাংলাদেশ পাকিস্তানের যে যুদ্ধ সেটাকে তার নিজের যুদ্ধ বলছে, এটাকে আমরা গুরুত্ব কেন দিচ্ছি? গুরুত্ব দেওয়ার একটা বিশেষ কারণ আছে। সেই কারণটা হচ্ছে কিছুদিন আগে অথবা কয়েক মাস আগে হতে পারে যে ভারতের পার্লামেন্টে সেখানে এখনো তারা মানচিত্র তারা দেখাচ্ছে অখণ্ড ভারতের নতুন পার্লামেন্ট ভবন যেটা উদ্বোধন করছে, এবং সেখানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এটা তারা দেখাচ্ছে। তার মানে কি, ওই যে আপনি বলেন যে নেহেরু ডক্ট্রিন, যে 1947 সালের দ্বিজাতি তত্ত্ব ভুল হয়ে গেছে, সেইটা তারা এখন আবার পুনরায় আধিপত্যবাদের মাধ্যমে তারা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশকে একত্রিত করতে চায়। ইট ইজ এ ক্লিয়ার অ্যান্ড ডিরেক্ট থ্রেট টু দ্য সভরেন্টি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। কাজেই এটা জোরে সোরে প্রতিবাদ করা দরকার, এবং আমি মনে করি যে শুধু ডক্টর আসিফ নজরুল অথবা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব তারা প্রতিবাদ করলেই হবে না, কারণ এটার যারা এন্টাইটেল প্রতিবাদ করার পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি বরং প্রত্যাশা করি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়ালি একটা সিরিয়াস প্রতিবাদ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সরকারের কাছে পাঠানো উচিত। ডক্টর ফয়জুল হক, 5ই আগস্টের ঘটনার পর অনেকগুলি ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বড় ঘটনা ছিল যে স্বৈরাচারে যারা শীর্ষ সহযোগী ছিল তাদের অনেকেই সেনানিবাসে আশ্রয় নিয়েছিল। এই সংখ্যাটা 6 শতাধিক বলে সেনাবাহিনীর থেকেই জানানো হয়েছিল, মিডিয়াকে জানানো হয়েছে। এবং তারা কোথায় গেলেন? এবং আমরা এমনও দেখেছি যে কেউ কেউ বিমানবন্দর পৌঁছে গিয়েছিলেন, তাদেরকে আবার ধরে এনে সেনানিবাসে রাখা হয়েছে। তারাও কিন্তু এখন আমরা খুঁজে পাচ্ছি না।
একেবারে খুঁজে পাওয়া যাচ্ছে তা নয়, অনেককে আমাদের পাশের দেশ ভারতে দেখা যাচ্ছে। এর মধ্যে অন্যতম একটি চরিত্র নিঃসন্দেহে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মিডিয়া একটা খবর বেরিয়েছে যে ওবায়দুল কাদের কিন্তু 3 মাস দেশে ছিলেন এবং উনি 8ই নভেম্বর কলকাতায় পৌঁছেছেন। এটি ডেইলি পত্রিকা কিন্তু এই প্রতিবেদনটি তৈরি করেছে এবং এটা বলা হয়েছে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের শিলং যান এবং সেখান থেকে যান কলকাতা। তবে তিনি দিল্লি নয়, কলকাতাতে অবস্থান করছেন। এবং যে পত্রিকাটি এই প্রতিবেদনটি প্রকাশ করেছে তারা খুব দায়িত্ব নিয়ে কিন্তু এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। এই প্রতিবেদনের রেশ ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু একটি কথা বলেছে। মঙ্গলবার এই ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, উনি এই নিয়ে কিছু কথা বলেছেন। উনি বলেছেন যে ওবায়দুল কাদের বাংলাদেশে গত 3 মাস ছিলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও তাকে গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। 15 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত এবং এই ব্যাখ্যাটা চেয়েছে কিন্তু পুলিশের আইজিপির কাছে। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন? 5ই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক একটি ইতিহাস হচ্ছে, সেটা হচ্ছে যারা এই খুনের সাথে সম্পৃক্ত জড়িত তাদেরকে এখনো আমরা আমাদের হাতের কাছে পাইনি। যেমন প্রধান আসামি যদি আপনি বাংলাদেশে ধরেন তাহলে তার নাম হচ্ছে শেখ হাসিনা, তিনি এই খুনের নির্দেশদাতা, তিনিই করেছেন। আর সরাসরি যদি আপনি ভিডিওতে অডিওতে দেখতে চান তাহলে ওবায়দুল কাদেরের একেবারে বক্তব্যই আছে যে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এভাবে করে গুলি করা হবে। তো সেই নির্দেশপ্রাপ্ত একজন ব্যক্তি যিনি নির্দেশ দিয়েছেন সেই ওবায়দুল কাদেরকে উল্লেখ করে আপনি যে বিষয়টা এখন অবতারণা করলেন, তাহলে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু সেই 5ই আগস্টের বিপ্লবের পরে এই জায়গাটাতে হতাশ হয়েছে। একটা সংকট ছিল, 5 থেকে 8 তারিখ পর্যন্ত কিন্তু কোনো সরকার ছিল না, সরকার ছিল না, বাট 5 থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে জনগণই পাহারা দিয়ে রেখেছে বাংলাদেশকে, এবং আপনি সেটা দেখেছেন বিভিন্ন জায়গায়। ওই সংকট থেকে আমরা উত্তরণের জন্য আমাদের কিন্তু তখন সেনাবাহিনী মাঠে ছিল, যদিও আমাদের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আপনার হয়তো গভর্নমেন্ট নতুন করে আসে নাই, কিন্তু বাকি জায়গাগুলো কিন্তু ঠিকই ছিল। কিন্তু আপনার 6 শতাধিক যে মানুষের কথা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব নিজেই বলেছেন এবং তার বক্তব্যে ক্লিয়ার হয়েছে যে তিনি পুলিশ, রাজনীতিবিদ, বিভিন্ন ব্যবসায়ী, এই সার্বিক সকল মহল থেকে কিছু মানুষ যাদেরকে নিরাপত্তা দিয়েছেন এবং সেটা তিনি মনে করেছেন যে হিউম্যানিটির জায়গা থেকে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে। ভালো কথা, আমরা এটাকে যদি ধরেও নেই যে ইনস্ট্যান্ট যদি তাদেরকে কোনো কারণে কেউ না কেউ হত্যা করে কিংবা নির্যাতনের শিকার হয়, যেটা ওবায়দুল কাদেররা আগে শঙ্কা প্রকাশ করেছিলেন যে 5 লক্ষ লোক দেশে মারা যাবে সরকার পরিবর্তন হলে, সেই জায়গা থেকে এই 600 মানুষকে আপনি প্রশ্রয় দিলেন। কিন্তু আমাদের জাতির তো জানার দরকার যে 600 মানুষ কারা। প্রশ্রয় দিয়েছেন, প্রশ্রয়ের টাইমটা তো ওভার হয়ে গিয়েছে। আপনি 1 মাস দিয়েছেন, 2 মাস দিয়েছেন, কিন্তু 3 মাস পর লোকগুলা কোথায়? তারা কি তার নিজ বাসভবনে আছে, না চাকরিতে আছে, না কর্মস্থলে আছে, নাকি পাশের দেশে দাদাবাবুদের কাছে গিয়ে চা খাচ্ছে, আড্ডা করছে? এটা তো জনগণ জানতে চায়। কারণ 5 তারিখের এই যে বিপ্লবটা, এটা তো শুধুমাত্র কোনো একটা গভর্নমেন্ট পরিবর্তনের জন্য বিপ্লব হয় নাই, একটা দেশের এত বড় একটি ম্যাচাকার হয়ে গেল, ওয়ান কাইন্ড অফ যুদ্ধ বলতে পারেন, এবং মানুষ এটাকে বলছে যে দ্বিতীয় বিজয়। তো বিজয়ের দিবসের পরে আপনি কোনো দেশে দেখেছেন যে খুনিদেরকে এইভাবে ছেড়ে দেওয়া হয়? এই 600 মানুষের মধ্যে আমরা কামাল সাহেবের ছবি দেখলাম ভারতে গিয়ে চা খাচ্ছে, কোথায় গিয়ে দাড়িটারি বড় হয়ে গিয়েছে। তারপরে ওবায়দুল কাদেরের কথা আপনি বললেন যে 8ই নভেম্বর তিনি কলকাতায় গিয়ে ইতিমধ্যে পৌঁছেছেন, বিভিন্ন পত্রপত্রিকার এভিডেন্স থেকে বলছেন। তো এই মানুষগুলো 3 মাস এখানে থেকে তারপরে যাচ্ছেন। কয়েকদিন আগে শুনলাম শিরিন শারমিন, তার পাসপোর্ট পর্যন্ত বাংলাদেশে করা হয়েছে, সেটা নিয়ে বিতর্কিত হয়েছে। তো এই মানুষগুলোর ব্যাপারে বাংলাদেশের জনগণের প্রত্যাশা হচ্ছে আমরা কোনো অন্যায়ভাবে কাউকে হত্যা, নির্যাতন কিংবা নিপীড়ন করতে চাই না, কিন্তু যারা সরাসরি খুনের সাথে সম্পৃক্ত এদের কাউকে ছাড় দেওয়ার কোনো বৈধতা এই সরকারের নাই, এই সরকারের আজ্ঞাবহ যে কোনো বাহিনীর নাই, কিংবা আপনার আমার কোনো ব্যক্তি বিশেষের নাই। তাহলে এই 5 তারিখে যেই মানুষগুলো শহীদ হয়েছে সেই মানুষগুলোর সাথে প্রতারণা করা হবে। আপনি কি মনে করেন 2000 মানুষকে তারা হত্যা করেছে? 50,000-এর মতো মানুষ যার পা নাই, হাত নাই, চক্ষু নাই। 2 দিন আগে হয়তো আপনি একটা ভিডিও দেখেছেন, এই যে কয়েকদিন আগে যখন মায়ের ডাক নামে একটা অনুষ্ঠানে এক ভদ্রলোক বক্তব্য রেখেছিলেন, তার চেহারার মধ্যে অর্ধেক নাই। আমি তো অবাক হয়ে যাই, কান্না আসে যে তার ওখান থেকে কথা বের হচ্ছে কিভাবে। দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে মানুষটা ওই পরিবেশে গিয়েছে। ওইরকম একটা পরিস্থিতি যদি আপনার হতো তাহলে আপনি বুঝতে পারতেন যে কোন জায়গায় আমরা গিয়েছি। আমরা মানবতা দেখাই কাদের সাথে? খুনির সাথে।
যেই লোক সরাসরি খুন করতে নির্দেশ দিয়েছে, আজকে আমি মনে করি বাংলাদেশের এই খুন, হত্যা এবং 5ই আগস্টের আগ পর্যন্ত মানুষগুলা মানার পিছনে যদি 2 জন ব্যক্তি সরাসরি জড়িত থাকে, একজন শেখ হাসিনা, একজন ওবায়দুল কাদের, কিন্তু দুঃখ নিয়ে বলতে হচ্ছে আজকের এই ওবায়দুল কাদের কলকাতায় গিয়েছে 8ই নভেম্বর। আমি এখনো বিশ্বাস করি এটা সত্য না হোক, কারণ আমি চাই তাকে আইনের মাধ্যমে এই দেশে আনা হোক, কিন্তু এই কার্যক্রমের মধ্য থেকে আমাদের এই সরকারের কিন্তু আস্তে আস্তে অবস্থান নড়বড়ে হবে এবং জনগণের কাছে কিন্তু কিছুটা প্রশ্নবিদ্ধ হওয়া শুরু হয়েছে। আমি আপনাদের সত্যিই বলেছিলাম এই সরকারের অনেক ভালো ভালো দিকগুলো জাতি অ্যাকসেপ্ট করছে এবং অ্যাপ্রিসিয়েট করছে, এবং স্টিল নাও আমরা এই গভর্নমেন্টকে সমর্থন করেই এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু দোসরদের সাথে তো সম্পর্ক রাখলে কিংবা দোসরদেরকে আপনি প্রশ্রয় দিলে ওরাই তো আপনার বান কাটবে। পাশের রাষ্ট্রটি ভারত, সরাসরি তাদের গালে চট্টপাঘাত করা হয়েছে। বাংলাদেশের জনগণ 5 তারিখের এই বিজয় করেছে শুধুমাত্র শেখ হাসিনার হাত থেকে বিজয় নয়, বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের সম্মিলিত উদ্যোগের একটি বিজয় ছিল। সে কারণেই ভারত এখন আমার বাংলাদেশের নামটা বিজয় দিবসে লিখতে পছন্দ করে না, কারণ তারা এখন স্বীকারই করতে চায় না। মূলত তাদের ঘুম নষ্ট হয়েছে, মূলত তাদের অবস্থান নষ্ট হয়েছে। এই 600 মানুষ সহ সকল ধরনের খুনিদেরকে সরকারকে অনুরোধ করব, যদি আপনারা আজীবন মানুষের হৃদয়ে স্থান অর্জন করে থাকতে চান, তাহলে উচিত হবে তাদের তালিকা প্রকাশ করেন, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন। এখানে কোনো ছাড় নাই, আপনি প্রয়োজনে আইন আদালতে ছেড়ে দিন। উনি যদি জামিন নিয়ে, উনি যদি ভবিষ্যৎ প্রসিকিউটরের মধ্য থেকে তিনি যদি এই প্রসেস মেনটেন করে নির্দোষ প্রমাণিত হন, আমরা কোনো আওয়ামী লীগকে অবশ্যই কোনো ধরনের অন্যায় বিচার করব না। যেটা আওয়ামী লীগ করেছে 2013 সালে, শাহবাগ তৈরি করে এদেশের নিজামীকে হত্যা করেছে, মুজাহিদকে হত্যা করেছে, তারপরে কাদের মোল্লাকে হত্যা করেছে, তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে, তারপরে আপনার সাংবাদিক সাগর রুনিকে হত্যা করেছে, তারপরে আপনার বাংলাদেশের এমিলিয়াস আলীকে আমরা পাচ্ছি না, গুম করেছে, আমান আল আজমি সহ আপনি দেখেন এই যে মীর কাসেম আলীর সন্তান, এরা আয়নাঘর করেছে। এই ধরনের অত্যাচার তো এখনো কিছু হয় নাই। বাংলাদেশের ন্যায্যতা তখনই আপনি করবেন যতটুকু আওয়ামী লীগ আপনার সাথে করেছে তাটা রিটার্ন ব্যাক দেওয়া পর্যন্ত। প্রয়োজনে জনগণের সামনে আপনি একটা আয়নাঘর প্রকাশ করুন, যে আয়নাঘরে গ্লাস ফিট করা থাকবে, এসি দিয়ে দেন, অসুবিধা নাই, কিন্তু মাটির নিচে ওইরকম করে আয়নাঘর তৈরি করুন। ওই আয়নাঘরে ওবায়দুল কাদের, শেখ হাসিনার মতো খুনিদেরকে অন্তত পক্ষে পোলাও ভাত কোরমা দিয়ে রাখেন, তারা ওখানে থাকুক। 1 বছর, 8 বছর, 5 বছর থাকার পরে আমরা দেখতে চাই তাদের চেহারার কালারটা কেমন। আমরা তাদের কাছে ওই রকম আওয়ামী লীগের মতো আয়নাঘর বানাইতে চাই না, কিন্তু অন্তত পক্ষে জাতি জানুক যে আয়নাঘরের শাস্তিটা কি হয়, তাহলে তারা বুঝবে যে মানবতা অপরাধ কতটা জঘন্য এবং কতটা তারা নিপীড়ন করেছে দেশের জনগণের উপরে। আপনি কি মনে করেন স্ত্রীর সাথে সম্পর্ক নাই, সন্তানের সাথে সম্পর্ক নাই, কারোর সাথে দেখা করতে দিচ্ছে না, বাংলাদেশের রাজনীতির কি পরিবর্তন হচ্ছে না সেইটা পর্যন্ত আয়নাঘরের মানুষ জানে না। বেঁচে আছে কিনা না আছে তারা তারা জানে না, কিচ্ছু তারা জানে না। এমনকি আপনাকে বলবো কি, 5 তারিখে যে বাংলাদেশের বিজয় হয়েছে সেইটা আয়নাঘরে যারা ছিল তারা জানতো না। 5 তারিখের পরে তাদেরকে যখন আয়নাঘর থেকে টেনে বের করা হচ্ছে, তখন তারা মনে করেছে দিস ইজ দেয়ার লাস্ট ডে অ্যান্ড দে উইল কিল দেম। এই চিন্তা করে তারা কলেমা পরে রেডি হয়ে গিয়েছে, কিন্তু তারা জানে না যে উই আর ওয়েটিং ফর দেম টু ওয়েলকাম দেম। এই জিনিসটা তারা জানে নাই, কিন্তু তারা যখন নতুন বিশ্ব দেখলো, নতুন বাংলাদেশ দেখলো, তারা হতভম্ব হয়ে গিয়েছে, মানসিকভাবে তারা বিকারগ্রস্ত হয়েছে। অতএব আমি মনে করি কোনো অবস্থাতে কোনো খুনির সাথে সম্পর্ক রক্ষা করার কোনো সুযোগ নাই, এবং সেখানে কোনো কূটনৈতিক সম্পর্কের বিষয় আমাদের সাথে নাই। ভারত আমার সাথে যেভাবে খেলছে, শেখ হাসিনা আমার সাথে যেভাবে খেলছে, আমাকে সেইভাবে খেলতে হবে। আমি ভারতের কথায় বাংলাদেশকে চালাতে চাই না। আমার পররাষ্ট্রনীতি হবে সাম্যতা, মর্যাদার ভিত্তিতে, এবং যেই মর্যাদাটা তারা রাখতে পারেন। আপনি দেখেন এখন শেখ হাসিনার জন্য কথা হচ্ছে, কয়েকদিন আগে আপনার নিশ্চয়ই মনে আছে চিন্ময়, এই চিন্ময়কে নিয়ে ভারত কিন্তু পর্যন্ত কান্নাকাটি শুরু করছে, আমাদের কাছে রিকোয়েস্ট করতেছে, এমনকি ওদের একজন সচিব আসছিল, সেও পর্যন্ত চিন্ময় ইস্যুতে কথা বলেছে। কিন্তু আজকের এই বাংলাদেশে গত 16 বছর এত মানুষকে জঘন্যভাবে হত্যা করেছে, কারো বিষয়ে ভারত কথা বলে নাই, চুপ করে বসেছিল। অর্থই হচ্ছে এই দেশে হত্যা একমাত্র তাদেরকেই করা যায় যারা এই দেশের দেশপ্রেমিক, যারা স্বাধীনতার যুদ্ধের জয় করার পরে এই দেশের নাগরিক হিসাবে দেশটাকে সুন্দরভাবে চালাতে চায়, এবং যারা এদেশের মুসলিম আধিপত্য সকল বিষয়কে নিয়ে এদেশের হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ থাকতে চায়, তাদেরকে মূলত তারা টার্গেট করে এরকম করেছে। অতএব আমি মনে করি এই 6 শতাধিক মানুষকে যারা প্রশ্রয় দিয়েছে তারা ভুল করেছেন, তারপরেও তাদেরকে এখন দ্রুত গতিতে গ্রেপ্তার করা উচিত, এবং যাদেরকে বিদেশে পাঠানো হয়েছে তাদেরকে আইন আদালতের মাধ্যমে দ্রুত বাংলাদেশে আনতে হবে। এবং সেক্ষেত্রে ভাইয়া আপনাদের কাছে অনুরোধ থাকবে, কড়া মেসেজ দিতে হবে যাতে করে ওই যারা গিয়েছে তাদেরকে ভারত পাঠাতে বাধ্য হয়, কারণ এখন পর্যন্ত আমার জানা মতে আমাদের দেশ থেকে যারা পালিয়েছে ম্যাক্সিমাম ভারতেই অবস্থান করতেছে। আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
নিপীড়নের স্মৃতি। প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর ফয়জুল হক এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। প্রফেসর নজরুল, দুর্নীতির শেষ নেই। আসলে একটা চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। শুধু সবাই দুর্নীতি করেছে এটাও যেমন সত্য, সবচেয়ে অবাক করার বিষয় যে প্রধানমন্ত্রী নিজে এবং তার পরিবার কী ধরনের দুর্নীতি করেছে, কী ধরনের টাকা লুটপাট করেছে। মঙ্গলবার এই ধরনের একটি খবর বেরিয়েছে যে 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে। এই বিষয়টি দুদক তদন্ত শুরু করেছে এবং এই যে প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেসপা সহ আরও কয়েকটি প্রকল্পের মধ্য দিয়ে। কি বলবেন? সরকার এবং সরকারের সাথে সংশ্লিষ্ট যারা, তারা দুর্নীতি করেছে। বাংলাদেশের জনগণ দুর্নীতি করে নাই। কিছু মানুষ, একটা গোষ্ঠী, এই দুর্নীতির বর পুত্র, বর কন্যা, বর পুত্রবধূ, বর কন্যা জামাই, এগুলি তারা হয়েছেন বা এগুলি তারা অর্জন করেছেন। এবং এটার তো ক্লিয়ার স্টেটমেন্ট আছে। আপনার মনে আছে নিশ্চয়ই যে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করার পরেই তাকে গোয়েন্দা বাহিনী যখন জিজ্ঞেস করলো, সে কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে এগুলির সাথে আমরা জড়িত না, এবং প্রধানমন্ত্রীর নাম ধরে বলেছেন যে সেখান থেকে নির্দেশ আসতো যে বড় বড় প্রকল্প দাও। তো বড় বড় প্রকল্প মানেই হচ্ছে বড় বড় দুর্নীতি। তার মানে হচ্ছে যে যদি দুর্নীতি করতে হয় তাহলে একটা উসিলা লাগে, মিন্স লাগে, কিছু একটা করতে হবে। এবং এই জন্য এই প্রকল্পগুলো দেয়া হলো এবং এই দুর্নীতি করা হয়েছে। এখন আমি যদি খুব অবজেক্টিভলি বলি যে ধরে নেই যে এখনও এটা অভিযোগ, খুব আইনের ভাষায় যদি যাই, যে তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনি যেটা বলেন 80,000 কোটি টাকার দুর্নীতির, তাহলে এখন উপায়টা কি? এখন কি করতে হবে? খুব স্বাভাবিকভাবেই এখন বিচারিক প্রক্রিয়া শুরু করতে হবে। যে আমরা পারসেপশনের ভিত্তিতে তাকে শাস্তি দেব বা শাস্তি কামনা করব, এটা তো চাই না। আমরা চাই যে এই অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত হবে এবং সেই তদন্তের আলোকে তাদের বিচার হবে, এবং সেই বিচার করার জন্য যারা অভিযুক্ত তাদেরকে নিয়ে আসতে হবে। এবং এইখানে আপনি যে কয়েকটি নাম উল্লেখ করলেন, প্রধানমন্ত্রী এবং তার পরিবারের যে সদস্যরা, তার বোন, তার ছেলে, তার মেয়ে, তার বোনের মেয়ে, ছেলে, এদের কথা আপনি বললেন। তো এদের বাইরে তো আরও যারা আছে তাদেরকেও নিয়ে আসতে হবে। এবং এটা যদি আমি আজকে যদি এটা দৃশ্যমান না হয় জাতির সামনে, তাহলে তো আবার বলতে হবে যে এই যে চেতনা নিয়ে এই গণ অভ্যুত্থান হয়েছিল, বিপ্লব হয়েছিল, সে চেতনার সাথে বিশ্বাসঘাতকতা হবে। তো কাজেই এখন সরকারের যেটা উচিত সেটা হচ্ছে যে ডিউ লিগ্যাল প্রসেস অনুসরণ করে এটা তদন্ত করা, এবং একটা আদালত যাতে ন্যায় বিচার করে, কোনো অবস্থাতেই যাতে শেখ হাসিনা হোক অথবা তার পরিবারের সদস্য যেই হোক, তারাও যাতে ইনজাস্টিসের শিকার না হয়। ডক্টর ফয়জুল হক ভাই খুব কারেক্টলি বলেছিলেন যে তারা যেভাবে করছে তাদের আমলে, সেটা আমরা কেউ চাই না। আমরা চাই সত্যটা বেরিয়ে আসুক, ডিউ লিগ্যাল প্রসেস অনুসরণ করে তারপরে যদি তাদের বিরুদ্ধে সত্যি সত্যি দুর্নীতির খবর পাওয়া যায় বা দেখা যায় যে প্রমাণিত হয় যে তারা দুর্নীতি করছে, তাহলে অবশ্যই তাদেরকে শাস্তি দিতে হবে, এবং তাদেরকে শাস্তি দিয়ে এই জাতির কলঙ্ক মোচন করতে হবে। ডক্টর ফয়জুল হক, আপনি জানেন গত 15 বছরের শেষ দিকে, বিশেষ করে শেষ এক দশকে নতুন একটি স্লোগান উঠেছিল, উন্নয়নের গণতন্ত্র। আসলে এইগুলো হলো উন্নয়নের গণতন্ত্রের নমুনা। 80,000 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি, একটি পরিবার, এবং সে পরিবারকে দেশের প্রধান নির্বাহী যিনি, প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তাহলে কেমন উন্নয়নের গণতন্ত্র ছিল নিশ্চয় আপনি বুঝতে পারছেন। বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? দেখেন, আমি মনে করি এটা দুর্নীতির উন্নয়ন হয়েছে। আপনি দেখেছেন 9টা প্রকল্পে 80,000 কোটি টাকা শেখ হাসিনা লোপাট করেছে বলে দুর্নীতি দমন কমিশন তদন্তে নেমেছে, এবং এই তদন্তেও নেমেছে তার পরিবারের 4 সদস্যের নামে।
শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, টিউলিপ, এবং তাদেরকে তদন্ত করে তারা এটাকে যে কোনো মূল্যে বের করতে চায়। কিন্তু এই 9টা প্রকল্পের মধ্যে বাংলাদেশে আপনি হয়তো দেখেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ আশ্রয়ন প্রকল্প, তারপরে বেপজা সহ 9টা প্রকল্প। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তন্দ্রে তন্দ্রে তারা দুর্নীতি করেছে। এই যে দুর্নীতির জায়গাগুলো ছিল, দুর্নীতির মধ্যে উল্লেখযোগ্য এই 9টা প্রকল্প উল্লেখ করে হয়তো আজকের দুর্নীতি দমন কমিশন তার প্রায় 80,000 কোটি টাকার তদন্তে নেমেছে এবং এটাকে অনুসন্ধান করবে। এটা ভালো দিক। কিন্তু বাংলাদেশের কোন জায়গাটায় দুর্নীতি করে না? একটা মুদি দোকান থেকে শুরু করে, পদ্মা ব্রিজ থেকে শুরু করে, মেট্রো রেল থেকে শুরু করে, আপনার ওই টানেল থেকে শুরু করে এমন কোনো জায়গায় নাই যেখানে শেখ হাসিনা, শেখ পরিবারের জিব্বাটা লাগে নাই। এই যে জিব্বা চেটে সমগ্র দেশটাকে ধ্বংস করেছে, সেই তদন্তগুলো যখন আসবে তখন আপনার কাছে মনে হবে তারা যে পরিমাণ অর্থ খেয়েছে, সমগ্র বাংলাদেশে এখন যে পরিমাণ টাকা আছে তার মনে হয় 5-10 গুণ বেশি টাকা তারা খেয়ে ফেলেছে। এবং এটা কোনো কৌতুক নয়, নাটক নয়, যেটা বাস্তব সত্য এবং জনগণ যেটা দেখেছে। আমরা উন্নয়নের গল্প শুনেছি। কিসের উন্নয়ন? ঢাকা শহরে কোন রাস্তাটা আপনার এখন পর্যন্ত উন্নয়ন আছে? কোথায় ভালো ড্রেনেজ ব্যবস্থা আছে? দিস ইজ আওয়ার ক্যাপিটাল সিটি। আপনার চট্টগ্রামে যান, বিভাগীয় শহরগুলোতে যান, এখন পর্যন্ত কোনো জায়গায় নাই। 2-1 জায়গায় যদি 2-4টা মরিচবাতি লাগাই দেয়, সাথে সাথে ওটাকে উন্নয়নের রোল মডেল হিসেবে তারা প্রচার করে। পদ্মা সেতুতে যেই টাকা খরচ হওয়ার কথা তার চেয়ে 3 গুণ টাকা খরচ বেশি করে তারপরে সেই টাকাগুলো তারা কোথায় নিয়েছে? বলেছে জনগণের টাকায় সেতু। জনগণের টাকায় সেতু হলে আমি কেন ঋণ পরিশোধ করব? অতএব এটা বিস্তারিত আলোচনা। আমি মনে করি এই সরকার উদ্যোগ নিয়েছে, এটা ভালো দিক। তবে এই উদ্যোগের শেষ হবে তখনই যখন আমরা প্রত্যেকটা জায়গায় তদন্ত করতে পারবো। আপনি জানেন যে শেখ পরিবারের, শেখ হাসিনার আপন বেয়াই দুর্নীতির দায়ে অভিযুক্ত। তারপরে তার এই যে গোপালগঞ্জের ছাত্রলীগের সাবেক সভাপতি দুর্নীতির দায়ে অভিযুক্ত, হুন্ডির টাকা পাঠাচ্ছে, এবং সেটা 1-2 টাকা না, 1000 কোটি টাকা এরকম করে তারা হুন্ডি বিজনেস করেছে। আপনি দেখেছেন যে একজন ভূমিমন্ত্রী ছিল, সেই ভূমিমন্ত্রীর প্রায় বিদেশে কত হাজার ফ্ল্যাট তার আছে, তার কোনো ইয়াত্তা নেই। 6 শতাধিক। তারপরে হচ্ছে বেগম পাড়া, অমুক পাড়া, তমুক পাড়া, প্রফেসর পাড়া, আপনার ওই যে কি বলে, আপনার এই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করে, ডিসিএসপি, সচিব, তাদের স্ত্রীদেরকে সেখানে মনোরঞ্জনের জন্য রেখে দিয়ে আর বাংলাদেশে তারা এখানে বসে দুর্নীতি করত। এরপরে এই যে ডিবির হারুনকে দেখেছেন, তাদের নামে এই ভাতের হোটেলের তার দুর্নীতি দেখেছেন। এই দুর্নীতি বেনজিরের তো ভাগ্য ভালো যেতে কিভাবে এখান থেকে শেখ হাসিনার সহযোগিতা নিয়ে গিয়েছেন, কিন্তু ওই লোকের তো পশম পর্যন্ত দেশে থাকার কথা না, কারণ সমগ্র তন্দ্রে তন্দ্রে দুর্নীতি করেছে। দুর্নীতি ছাড়া বেনজিরের কোনো ইতিহাস নেই। সব মিলে যদি আপনি দেখেন, এই দিকটা আমার একটা পছন্দের জায়গা হয়েছে যে অন্তত তাদের বিরুদ্ধে আমরা নামতে পেরেছি। তবে শেষ পর্যন্ত যেতে হবে। আরেকটা দিক বাংলাদেশে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, যেটা 30 সেকেন্ডে আমি বলে শেষ করছি। বিচারপতি দেবাশিস রায় চৌধুরী এবং বিচারপতি আজকের তারা দুজন মিলে একটা রায় দিয়েছে যে পঞ্চদশ সংশোধনীর যেটা ছিল সেটা বাতিল করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে 2011 সালের 30 জুন এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থাটাকে তারা বাতিল করে, এবং একই সাথে সেই সময় ছোট বড় প্রায় 55টির মতো পরিবর্তন আনা হয়েছিল সেই সংশোধনের মাধ্যমে। আজকের জাতি অন্তত পক্ষে এই সংশোধনী বাতিলের মধ্য দিয়ে দেখলো যে না, আগামী দিনে আমরা অন্তত পক্ষে নতুন পথে যেতে পারছি, ভোটাধিকারের পথে যেতে পারছি, এবং এই দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোটাধিকার সুনিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা এখন পর্যন্ত ওই জায়গায় যেতে পারিনি যেখান থেকে সুষ্ঠু ভোট করা সম্ভব। ডক্টর ফয়জুল হক এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।